আচ্ছা, তো আমরা আজকে দেখব হচ্ছে আমাদের কন্টেন্টটা, যেহেতু হচ্ছে আমরা আমাদের ওয়েব পেজ ডিজাইন করে ফেলছি, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে। কিসের জন্য? আমার ওয়েবসাইটের জন্য। এখন আমার ওয়েবসাইটের জন্য যদি আমাকে কন্টেন্ট লিখতে হয়, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিছু ফর্মুলা আমাদের জানা উচিত, আমাদের জানতে হবে। কারণ আপনি কন্টেন্ট নিজে লেখেন বা হচ্ছে কন্টেন্ট রাইটারকে দিয়ে কন্টেন্ট লেখান, কন্টেন্ট রাইটারকে দিয়েও কন্টেন্ট লেখাতে হলে আপনাকে অবশ্যই তাকে গাইডলাইন দিতে হবে। যদি আপনি সেই গাইডলাইনটা তাকে না দিতে পারেন, সে কি করবে? আপনাকে জাস্ট যে কোনো ধরনের একটা কন্টেন্ট আপনাকে বুঝাই দিয়ে সে চলে যাবে, যে কন্টেন্ট গুলো দিয়ে আপনার র্যাঙ্ক করতে গেলে খুবই বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। তো এই কন্টেন্ট রাইটিং এর জন্য আমরা কিছু কিছু ফর্মুলা মেনটেন করে থাকি। যেমন আমাদের এখানে কিছু গাইডলাইন থাকবে। আগে প্রথমে আমরা একটু কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের মূলত কন্টেন্টটা কয় প্রকারের হয়ে থাকে। আমাদের কন্টেন্টটা কয় প্রকারের হয়ে থাকে, টাইপস অফ কন্টেন্ট। আমাদের কন্টেন্ট মূলত হচ্ছে 7 ধরনের হয়। যেমন প্রথমটা হচ্ছে রিভিউ কন্টেন্ট, যেখানে আমাদের প্রোডাক্টের রিভিউ করা হয়। দেন থাকে হচ্ছে লিস্ট পোস্ট, যেখানে হচ্ছে আপনার পোস্ট গুলো লিস্ট করা থাকে। তারপরে থাকে হচ্ছে ইনফোগ্রাফিক, যেমন হাউ টু, যদি এরকম কোনো জিনিস থাকে যে যেখানে হচ্ছে আপনার কিভাবে করবেন বা কিভাবে জানবেন এরকম সম্পর্কে যদি কোনো টাইপের কোশ্চেন থাকে আপনার কন্টেন্টের মধ্যে বা আপনার টপিকের মধ্যে, সেটা আপনি ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আপনার কেস স্টাডি থাকবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছেন বা যে টপিকটা নিয়ে কথা বলতেছেন তার একটা কেস স্টাডি ওর মধ্যে থাকবে। দেন যদি আপনার টপিকের মধ্যে এরকম হয়, যেমন আপনি বললেন নিউজ পোর্টাল সাইট গুলোর ক্ষেত্রে ইন্টারভিউ রিলেটেড হচ্ছে আপনার কন্টেন্ট গুলো দিতে হয়। দেন আসে হচ্ছে ইমেজ বেস বা ইনফোগ্রাফিক, যেগুলো হচ্ছে ইমেজের মাধ্যমে বোঝানো হয়। কন্টেন্ট কয়ভাবে বোঝানো হয়? 7 ভাবে। প্রথমটা হচ্ছে রিভিউ এর মাধ্যমে, তারপরে পোস্টের লিস্টিং এর মাধ্যমে, আরেকটা হচ্ছে হাউ টু ইউজ টু এইভাবে ব্যবহার করে, মানে ইনফরমেশন ব্যবহার করে। দেন হচ্ছে কেস স্টাডির মাধ্যমে, আরেকটা হচ্ছে ইন্টারভিউ এর মাধ্যমে। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে যে ইমেজ বেসড, ঠিক আছে, বা গ্রাফিক্যাল যে কন্টেন্ট গুলো থাকে। এরপরে থাকে হচ্ছে অডিও অ্যান্ড ভিডিও বেসড, যেখানে অডিও আর ভিডিওর মাধ্যমে আপনার যে টপিকটা সেটাকে বোঝানো হয়। মূলত কন্টেন্ট কি? আমার টপিক সম্পর্কে মানুষকে জানানোর যে মাধ্যম সেটাই হচ্ছে কন্টেন্ট। আমার টপিক মানুষের সামনে তুলে ধরার যে মাধ্যম সেটাই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। তো এখন এই যে কন্টেন্টের যে টাইপ, এই টাইপগুলোর মধ্যে থেকে আপনাকে কি করতে হবে? কন্টেন্টটাকে তো অবশ্যই লিখতে হবে। তো এই কন্টেন্টটা লেখার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো ফলো করি সেগুলো হচ্ছে, প্রথমত আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে। আপনি যে কন্টেন্টটা লিখতে যাচ্ছেন সেই কন্টেন্টটার একটা আইডিয়া আপনাকে জেনারেট করতে হবে। দেন আপনাকে কি করতে হবে? আপনাকে একটা আউটলাইন তৈরি করতে হবে, যে আপনি কিভাবে কন্টেন্টটা লিখবেন তার একটা আউটলাইন আপনাকে তৈরি করতে হবে। তারপরে আপনাকে কন্টেন্টটা লেখার জন্য রিসার্চ করতে হবে। আপনি যে টপিকটা সম্পর্কে লিখতে চান বা যে কন্টেন্টটা আপনি লিখতে চান সেই কন্টেন্টটা আপনাকে লেখার জন্য রিসার্চ করতে হবে। তারপরে আপনাকে কিছু নোট করতে হবে বা কন্টেন্ট গুলোকে লেখা স্টার্ট করতে হবে। স্টার্ট করলে যে সবকিছুই যে আপনার একদম সেম টু সেম একবারে ঠিকঠাক ভাবেই হয়ে যাবে তা না। আপনাকে এই জিনিসগুলো হচ্ছে কি আলাদা আলাদা ভাবে সেভ করে রাখতে হবে পর্যায়ক্রমে, যাতে করে আপনি পরবর্তীতে এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে করতে পারেন। এখন সেই ঠিকঠাক ভাবে করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্টটাকে রিভিশন দিতে হবে। রিভিশন দিয়ে আমাদের দেখতে হবে যে এটা আসলে ঠিকঠাক ভাবে পড়ে বোঝা যাচ্ছে কিনা।
ঠিক আছে। এরপরে আমাদের যে জিনিসটা ফলো করতে হয় সেটা হচ্ছে যে এই যে রিভিউ রিলেটেড যে কন্টেন্ট গুলো আমরা লিখবো, রিভিউ রিলেটেড কন্টেন্ট গুলো লেখার জন্য আমাদের যে জিনিসগুলো করতে হবে, প্রথমত আমার প্রোডাক্টকে বা আমার সার্ভিসকে ইন্ট্রোডিউস করতে হবে সবার সামনে। তো ইন্ট্রোডিউস করার জন্য আমরা হচ্ছে রিভিউ বা কন্টেন্ট রাইটিং ফর্মুলা গুলো ব্যবহার করে থাকি। তো এরপরে যে জিনিসটা আমাদের করতে হয়, আমাদের যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা থাকবে বা যে ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো থাকবে তাদের ইন্ট্রোডিউস করাতে হবে। প্রথমত আমি কি করলাম, আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানালাম। জানানোর জন্য আমি কি করছি, আমার প্রোডাক্ট রিলেটেড কিছু কথাবার্তা আমি হচ্ছে আমার কন্টেন্টে শুরুতে লিখছি। দেন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার যে প্রোডাক্টের ওনার বা ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিটা থাকে তার ইন্ট্রোডিউস দিতে হবে, ইন্ট্রোডিউস করাতে হবে তাকে। যেমন ধরেন আমি একটা স্মার্টফোন সেল করতে চাচ্ছি, স্যামসাং একটা স্মার্টফোন। সে কি করতেছে, প্রথমত এটা যদি আমি রিলেটেড একটা কন্টেন্ট লিখতে যাই তাহলে আমাকে প্রথমত যেটা করতে হবে যে আমার ফোন সম্পর্কে কিছু বলতে হবে। দেন আমাকে যেটা করতে হবে যে এই ফোন কোন কোম্পানি তৈরি করছে সেটা, সেই কোম্পানি সম্পর্কে আমার কিছু লেখা দিতে হবে। যেমন স্যামসাং এর ফোন, যেটা ধরেন আমি একটা S20 আলট্রা নিয়ে যদি আমি কথা বলি, S20 আলট্রা ফোনটা খুবই সুন্দর একটা ফোন, ভালো একটা ফোন, এই রিলেট। সাউন্ড শোনা যাচ্ছে না আমার? জি স্যার, শোনা জি যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা। তো এখান থেকে আমাদের কি করতে হচ্ছে যে প্রথমত আমি S20 আলট্রা সম্পর্কে কথা বললাম যে এই ফোনটার এই সব ধরনের ফিচার্স আছে, ফোনটা খুব ভালো স্মুথলি কাজ করে, ইউজার ফ্রেন্ডলি খুবই। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, এই ফোনটা সম্পর্কে বলার পরে আমাকে হচ্ছে কোম্পানি সম্পর্কে মানুষের সাথে ইন্ট্রোডিউস করাতে হবে যে আসলে এই যে ফোনটা তৈরি করছে কারা তৈরি করছে, আহ এই কোম্পানি কতদিন ধরে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবাইকে জানাতে হবে। তো এটা ধরেন আমরা জানালাম যখন, যে এই টপিক সম্পর্কে আমরা যখন জানালাম যে আমার কোম্পানি কিভাবে এই ফোনটা তৈরি করতেছে বা আমার কোম্পানি কতদিন যাবত হচ্ছে এই জিনিসগুলো করতেছে, সেইগুলো জানানোর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার প্রোডাক্টের একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমার প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট গুলোর কিছু শর্ট সামারি, যেগুলো হচ্ছে আমার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন কত, দেন এটার ব্যাটারি অ্যাম্পিয়ার কত, এই রিলেটেড জিনিসগুলো আমি বলে দিব। তারপরে আমাকে ফোনের প্রো অ্যান্ড কনস জিনিসগুলোকে জানাতে হবে, মানে এটার ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরতে হবে। ভালো দিকগুলো কি কি, ধরেন ভালো দিকের মধ্যে যদি আমি বলি, এখানে আমরা বলতে পারি যে এখানে খুব হায়ার লেভেলের অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হচ্ছে, ক্যামেরা ফাংশন ভালো স্যার। ক্যামেরা ফাংশন ভালো আছে, ইউজার ফ্রেন্ডলি আছে, এই রিলেটেড জিনিসগুলো আমরা বলে দিতে পারি। দেন আমরা কি করতে পারি, আমাদের সাজেশন গুলো বা রিকমেন্ডেশন গুলো আমরা বলে দিতে পারি যে আমরা এই ফোনটাকে কি জন্য আপনাকে সাজেস্ট করতেছি বা আপনি কেন এই ফোনটা নিবেন, কি কি কারণগুলো আছে এই ফোনগুলো নেওয়ার জন্য, সেই জিনিসগুলো আমরা এখানে বলে দিতে পারি। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা একটা কল টু অ্যাকশন বাটন রাখবো। কল টু অ্যাকশন বাটনটা কি, যেখানে ক্লিক করে আমার এই প্রোডাক্টটা কেউ কিনতে পারবে। আপনি এখানে প্রোডাক্টের সবকিছু বলে দিচ্ছেন, প্রোডাক্টের ডিটেলস বলতেছেন, ভালো দিক খারাপ দিক, প্রোডাক্টের কোম্পানি সম্পর্কে আপনার রিকমেন্ডেশন বা সাজেশন সব বলে দিচ্ছেন। এখন এগুলো জানার পরে কারোতে প্রোডাক্টের প্রাইস সম্পর্কেও জানতে হতে পারে বা মন চাইতে পারে এই জিনিসগুলো জানার জন্য প্রাইসটা। এটা জানার জন্য আপনাকে কি করতে হবে, একটা কল টু অ্যাকশন বাটন দিতে হবে। দেন হচ্ছে
আপনাকে আপনার প্রোডাক্টের ফাইনাল একটা যে ভ্যারাইটি গুলো থাকে প্রোডাক্টের, সে ভ্যারাইটি গুলো আপনি তুলে ধরবেন। যেমন এই যে থাকে না একটা ফোনের 8 জিবি 12 জিবি র্যাম, বা 8 জিবি 128 জিবি, 12 জিবি 256 জিবি, এরকম যে জিনিসগুলো থাকে, ভ্যারিয়েন্ট গুলো থাকে, সেই ভ্যারিয়েন্ট গুলোকেও আপনার তুলে ধরতে হবে। তারপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা করবেন বা কন্টেন্ট যে লিস্ট করবেন, কন্টেন্টের লিস্ট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রথম প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। আপনার যে প্রথম প্রোডাক্ট, এখন এই লিস্ট কন্টেন্টটা কি মূলত আসলে? লিস্ট কন্টেন্ট হচ্ছে, যদি ধরেন আপনি এরকম একটা কন্টেন্ট লিখতে চান যে বেস্ট মোবাইল, বেস্ট স্মার্টফোন আন্ডার 10,000 ইন বিডি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এখানে কি আর আপনি একটা মোবাইল সম্পর্কে বললে হবে? এখানে কিন্তু একটা মোবাইল সম্পর্কে বললে হচ্ছে না। কেন? আপনি এখানে আহ, একটা লিস্ট বানাতে চাচ্ছেন। যেমন 10,000 টাকার মধ্যে বাংলাদেশে কি কি ভালো স্মার্টফোন আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে যে এই 10,000 টাকার মধ্যে কোন কোন প্রোডাক্ট গুলো ভালো। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে, আপনি এক একটা ফোনে লিস্ট ওয়াইজ করবেন। তো এই লিস্ট ওয়াইজ করার জন্য আমাদের যেভাবে কন্টেন্টটা সাজাতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ফার্স্ট প্রোডাক্টের ইন্ট্রো দিতে হবে, দেন খুবই শর্ট একটা ডেসক্রিপশন লিখতে হবে, দেন আপনি কেন এই ফোনটাকে পছন্দ করতেছেন বা কেন করতেছেন না সেই জিনিসটা দিতে হবে। তারপরে হচ্ছে আবার এরকম ভাবে রিপিট করতে হবে, যেমন সেকেন্ড প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বলতে হবে, দেন শর্ট একটা ডেসক্রিপশন, দেন আপনি এটাকে কেন পছন্দ করতেছেন বা কেন পছন্দ করতেছেন না, এভাবে রিপিট করতে হবে বারবার। ঠিক আছে? এরপরে আমাদের যেটা করতে হবে, যদি আমরা কন্টেন্ট লিখতে যাই, তাহলে আমাদের যে জিনিসগুলো মানে হাউ টু রিলেটেড, মানুষকে জানানোর জন্য বা কিভাবে করবে এইরকম টাইপের কন্টেন্ট যদি আমি লিখতে যাই, তাহলে আমাকে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে প্রথমে যে প্রবলেমটা সম্পর্কে আমি মানুষকে বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি, সেটা একটা ইন্ট্রো দিতে হবে। আমরা যে প্রবলেম গুলো ফেস করতেছি তার একটা ইন্ট্রো আমাদের দিতে হবে। দেন হচ্ছে আপনাকে সেই প্রবলেমের একটা সলিউশন বলতে হবে, সেটা হচ্ছে একদম শর্টে 2-1 লাইনের মধ্যে আপনাকে এটার একটা সলিউশন দিতে হবে। দেন আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কিভাবে সেটা করতে পারে তার একটা গাইডলাইন টিপস তাকে দিতে হবে। যেমন ধরেন আপনার ফোনে আপনি কিভাবে হচ্ছে আহ, একটা অ্যাপস ইনস্টল করবেন তার যদি কথা বলা হয়, তাহলে কোনো অ্যাপস ইনস্টল করতে আপনি প্রবলেম সম্মুখীন করতেছেন সেরকম রিলেটেড একটা কথা বলবেন, যে প্রথমে ইন্ট্রো থাকবে যে একটা অ্যাপস ইনস্টল করতে যে আপনি কি কি প্রবলেমের বা কি কি প্রবলেম ফেস করতেছেন, তারপরে আপনি কিভাবে এটাকে সলভ করা যায় তার একটা শর্ট সলিউশন দিবেন। দেন স্টেপ বাই স্টেপ বলবেন যে ফার্স্ট অফ অল আপনাকে মেনু বার থেকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে যে আপনাকে আপনার অ্যাপ সম্পর্কে লিখে সার্চ করতে হবে, দেন ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে? এরকম ভাবে আপনি বলার পরে ফাইনাল একটা সামারি দিয়ে দিবেন হাউ টু কন্টেন্টের ক্ষেত্রে। এরপরে যদি আসে যে কেস স্টাডি রিলেটেড যে কন্টেন্ট গুলো থাকে, সেই কেস স্টাডি রিলেটেড কন্টেন্ট গুলো যদি আপনি করতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার টোটাল ইন্ট্রোটা বলতে হবে আপনি যে রিলেটেড কেস স্টাডি করতেছেন তার উপরে। আপনি যে টপিকটার উপরে কেস স্টাডি করতেছেন সেই টপিকটার উপরে আপনাকে একটা ইন্ট্রো দিতে হবে। আপনারা যারা ভার্সিটিতে আছেন, আপনাদের ইসের ক্ষেত্রে এই জিনিসটা তো কাজে লাগে, তাই না? কেস স্টাডি আপনাদের করতে হয় না? জি স্যার। তাহলে এই জিনিসগুলো তো আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আপনাকে একটা ইন্ট্রো দিতে হবে, তারপরে আপনাকে বলতে হবে যে এই কেস স্টাডি করতে যেয়ে আপনি কি কি প্রবলেম গুলো ফেস করছেন।
এই জিনিসটা আপনাকে বলতে হবে। দেন আপনি এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করে নিছেন, আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন বা চ্যালেঞ্জগুলো ফেস করছেন, সেই প্রবলেমগুলো বা যে চ্যালেঞ্জগুলো সেগুলো আপনি কিভাবে ফিক্স করছেন সেই জিনিসটাকে আপনার তুলে ধরতে হবে। দেন আপনাকে ফাইনাল রেজাল্ট সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে বলতে হবে। তারপরে যে জিনিসটা করতে হয় কেস স্টাডির ক্ষেত্রে, আপনি যে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো করতেছেন, রিসোর্স নিচ্ছেন বা এক্সাম্পল দিচ্ছেন বা যেখান থেকে আপনি ডাটাগুলো এনে দিচ্ছেন, তার কিছু স্ক্রিনশট আপনাকে দিতে হবে। আপনাকে সেই স্ক্রিনশটটা দিতে হবে। দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কল টু অ্যাকশন বাটন রাখতে হবে। তারপরে আপনাকে একটা ফাইনাল কনক্লুশন দিতে হবে। ঠিক আছে, মানে ফাইনাল একটা সামারি দিতে হবে যেখানে হচ্ছে আপনি টোটাল জিনিসটাকে অল্প কথার মধ্যে বুঝায় বলবেন। এরপরে আসতেছে আমাদের ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে যে আপনার ইমেজ রিলেটেড যে প্রবলেম গুলো থাকে, আপনি কিছু কন্টেন্ট লিখতে চাচ্ছেন ইমেজের মাধ্যমে, এখন আপনি সব লেখা দিলেন, লেখার মধ্যে ভিজুয়াল তো অবশ্যই আপনাকে রাখতে হবে, না হলে আপনার যে রাইডাররা থাকবে বা রিডাররা থাকবে তারা কি করবে, আপনার যে ভিজিটররা থাকবে তারা কিন্তু আপনার কন্টেন্টটা পড়তে বোর ফিল করবে, তারা বেশিক্ষণ খুব একটা পড়বে না আপনার কন্টেন্টটাকে। সেক্ষেত্রে আপনাকে এর জন্য কি করতে হবে, আপনি ব্রেনস্টর্মিং কিছু ডাটা আপনি দিতে পারেন, মানে আপনার নিজে থেকে তৈরি করা। ঠিক আছে, আপনি সব জায়গা থেকে ঘাটাঘাটি করে কিছু ডেটা কালেক্ট করবেন, তারপর সেইগুলোকে আপনি পিএইচডির মাধ্যমে, মানে হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বা হচ্ছে ফটোশপের মাধ্যমে বা হচ্ছে ক্যানভার মাধ্যমে আপনি কি করবেন, সেই জিনিসগুলোকে আপনি ভিজুয়ালি ক্রিয়েট করবেন। ভিজুয়ালি ক্রিয়েট করে আপনি কি করতে পারেন, আপনার কন্টেন্টে আপলোড করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যদি চান যে আপনার কাছে যদি রিসোর্স থাকে, আপনার কাছে যদি রিসোর্স থাকে, আপনি যে প্রোডাক্ট সম্পর্কে বা যে টপিক সম্পর্কে কথা বলতেছেন সেই টপিক বা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার কাছে রিসোর্স থাকে, আপনি সেই রিসোর্স গুলোকেও ব্যবহার করতে পারেন। এরপরে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে অডিও ভিডিও রিলেটেড যদি থাকে, তাহলে এই অডিও ভিডিওর মধ্যে আমাদের যেটা করতে হয়, প্রথমত একটা ইন্ট্রো দিতে হয়। ঠিক আছে, ইন্ট্রো দেওয়ার পরে আমাকে দেখতে হবে যে আপনার অডিয়েন্সরা কি খুঁজতেছে আসলে মিডিয়াতে, আপনার এই মিডিয়াতে আসলে কি খুঁজতেছে আপনার অডিয়েন্সরা। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে মিডিয়া কন্টেন্ট এটা আমরা যেটা, কেমনে ফাইন্ড করবো যে আমাদের অডিয়েন্স গুলা কি বুঝতেছে? এটা তো হচ্ছে রিসার্চের মাধ্যমে, আমরা ওই যে কিওয়ার্ড রিসার্চ করলাম না, কিওয়ার্ড রিসার্চের মধ্যেই তো আমরা আসলে টপিকটাকে খুঁজে পাই যে আসলে আমার মানে আমার যে ভিজিটররা থাকে তারা আসলে কি খুঁজতে চাচ্ছে। তার মধ্যে থেকে আমরা কম্পিটিটরদের কিছু ওয়েবসাইট ফলো করব, কম্পিটিটরদের কিছু জিনিসগুলোকে আমরা ফলো করব। ঠিক আছে, তারপরে আমরা সেই অনুযায়ী একটা ফাইল তৈরি করে আমরা কি করব, আমাদের যে মিডিয়া কন্টেন্টের যে সেকশনটা থাকবে সেখানে আমরা এমবেডও করে দিতে পারি, আপলোডও করে দিতে পারি বা অ্যাটাচও করে দিতে পারি। তারপরে আমাদের যে জিনিসগুলো করতে হবে, একটা শর্ট সামারি আমরা সেখানে দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের টাইপ অফ কন্টেন্ট গুলো থাকে। এখন আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কিছু রিটেন কন্টেন্ট ব্যবহার করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিটেন কন্টেন্ট গুলোই ব্যবহার করে থাকি, রিটেন আর হচ্ছে ইমেজ, এই দুইটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি।
তো এই যে আমরা কন্টেন্টটাকে লিখবো, এই লেখার জন্য আমাদের কিছু গাইডলাইন আছে। আমরা যারা বেসিক্যালি ব্লগ পোস্ট গুলো করি বা হচ্ছে আর অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো করি, আমাদের এই ক্ষেত্রে কিছু জিনিসগুলো আমরা ফলো করি একদম কন্টেন্টটাকে লেখার জন্য, একদম A to Z হুবহু লেখার জন্য। খুবই সিম্পল 8টা রুলস আমরা ফলো করলেই আমরা চাইলে একটা কন্টেন্টকে খুব সুন্দরভাবে অপটিমাইজড ভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে, যে প্রথমে আপনি যে কিওয়ার্ডটার উপর বেস করে আপনি কি করতেছেন, কন্টেন্টটা লিখতে চাচ্ছেন, সেই কন্টেন্টটার লেখার জন্য আপনার সেই কিওয়ার্ডটাকে কি করতে হবে, সার্চ করতে হবে। ধরেন আপনার একটা কিওয়ার্ড আছে, আমার কিওয়ার্ডটা কি আছে, বেস্ট কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম, এটা ধরেন আমার একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে আমার যে টপ 10 জন কম্পিটিটর থাকবে, এই টপ 10 জনের ওয়েবসাইট গুলোকে আমি ওপেন করব। 10 জনেরই ওয়েবসাইট গুলোকে আমি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি আমার 10 জন কম্পিটিটরের ওয়েবসাইট গুলোকে ওপেন করে আমি এই 10টা কন্টেন্টই দেখে নিব। এখানে দেখে নিব বলতে শুধু দেখে নিলে হবে না, এই দেখেন এগুলো হচ্ছে লিস্ট, লিস্ট কন্টেন্ট। এগুলো কি লিস্ট কন্টেন্ট কেন? এখানে দেখেন কি বলতেছে, বেস্ট বেস্ট বিজনেস ল্যাপটপ 2022, টপ ডিভাইস ফর ওয়ার্কিং ফ্রম হোম, SMB অ্যান্ড মোর। তো এখানে কি বলতেছে যে 22-র মধ্যে বেস্ট যে বিজনেস ল্যাপটপ গুলো আছে সেখানে এখানে আইডিয়া গুলো দেয়া আছে। এখন এখানে কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট না, এখানে একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, এরকম ভাবে বিভিন্ন প্রোডাক্টের ডিটেল এখানে বলা আছে। অ্যারাউন্ড মনে হয় 10টা প্রোডাক্ট বলা আছে, 10টা না হলে 20টা, 20টা প্রোডাক্টের ডিটেল এখানে দেয়া আছে। তো এই যে কম্পিটিটরের কন্টেন্ট, এই কম্পিটিটরের কন্টেন্ট গুলোকে আপনার পড়তে হবে। কম্পিটিটরের কন্টেন্ট গুলোকে আপনাকে পড়তে হবে। কতবার পড়তে হবে? আচ্ছা, এখান থেকে আমাদের যেটা করতে হবে, যে প্রথমে 10টা কন্টেন্ট এক নজরে দেখলেও হবে না, প্রত্যেকটা কন্টেন্টকে আমার মিনিমাম 5বার করে পড়তে হবে। আপনি 5বার করে পড়বেন। 5বার করে পড়ার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে, তাদের মধ্যে আপনার যে কম্পিটিটর, তাদের মধ্যে যাদের H2 ট্যাগে যত ট্যাগ আছে বা সাবহেডিং গুলো আছে, সেগুলোকে আপনি কি করবেন, MS ওয়ার্ডে কপি করে নিবেন। MS ওয়ার্ডে কপি করে নিবেন কোনগুলোকে, H2 ট্যাগ। এখন এর মধ্যে H2 ট্যাগ কোনগুলো আছে, ধরেন এই কন্টেন্টের মধ্যে আসার পরে আমি এখান থেকে দেখতে পাবো যে H2 ট্যাগ গুলো কি কি। এখানের এই জিনিসগুলো হচ্ছে H2 ট্যাগ। আমি যদি এখান থেকে এটাকে ইন্সপেক্টে দেই, এখানে H2 ট্যাগে এটা নাই। এটা কি সেকশনের মধ্যে পড়ছে, এটা লিংক করা আছে। আমি এখান থেকে Ctrl+F দিয়ে টোটাল H2 গুলোকে বের করে নিব। Ctrl+F, H2, দেখেন এখানে টোটাল কতগুলো H2 দেয়া আছে। 270 আছে। 270। এটাকে আবার আপনি 2 দিয়ে ভাগ দিবেন, কারণ H2 শুরু হয়েছে আবার H2 ক্লোজ হয়েছে। জি স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই H2 গুলো, H2 মানে কি আমাদের সাবহেডিং, সাবহেডিং গুলোকে আপনি কি করবেন, নোট ডাউন করে রাখবেন। তো এই সাবহেডিং গুলোকে নোট ডাউন করে রাখবেন প্রত্যেকটা ওয়েবসাইটের। এখানে যদি এটাও দেখি, দেখেন
এই জিনিসগুলো আসতেছে আপনার S2 মধ্যে। এখন এক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এই S2 ডিস্ট্রিবিউশন যেন ঠিক হয়। দেখেন এই যে একটা H2 শুরু, H2 শেষ। তাহলে এই যে H2টা আছে, এই H2 গুলোকে আপনাকে কি করতে হবে, কপি করে রাখতে হবে কোথায়, একটা এমএস ওয়ার্ডে কপি করে রাখার পরে আপনাকে যেটা করতে হবে, গুগলের প্রথম পাতার একদম নিচের দিকে দেখবেন রিলেটেড সার্চ সেকশন আছে। রিলেটেড সার্চ সেকশন আছে, যেমন আমি এখানে যখন সার্চ করছি, সার্চ করার পরে একদম শেষের দিকে দেখেন এখানে কি আছে, রিলেটেড সার্চ। জি স্যার, এক্সট্রা কিছু সার্চ দিয়ে দেয়, সাজেশন এগুলো। এক্স্যাক্টলি। এই রিলেটেড সার্চের মধ্যে থেকে আপনার কিওয়ার্ডের সাথে যায় এমন কিছু টপিক অ্যাড করে নেবেন, 2-4টা। যেমন আমার কিওয়ার্ড ছিল কি, বেস্ট কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম। এখানে আমার সাথে কি কি যাচ্ছে, বেস্ট ডেস্কটপ কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম, এখানে 2021 আছে, আপনি 2022 ব্যবহার করবেন। আরো কি কি আছে, বেস্ট ল্যাপটপ টু ওয়ার্ক ফ্রম হোম, এটাও আপনি নিতে পারেন। বেস্ট বাজেট ল্যাপটপ ফর ওয়ার্কিং ফ্রম হোম, বা বেস্ট ডেস্কটপ কম্পিউটার্স ফর ওয়ার্কিং ফ্রম হোম। এখান থেকে আপনি 2-3টা কি করবেন, সাবহেডিং হিসাবে আপনার কন্টেন্টের মধ্যে যোগ করবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, গুগলে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে পিপল অলসো আস্ক সেকশনটাকে দেখবেন। আপনার এই কোশ্চেনটা লিখে আপনি সার্চ করলেন, সার্চ করার পরে এইখানে দেখেন পিপল অলসো আস্ক নামের একটা সেকশন আছে। এই পিপল অলসো আস্ক সেকশনটা দিয়ে আপনি কি করবেন, এই টপিক গুলোকে অ্যাড করে রাখবেন, কিসের জন্য, আপনার কন্টেন্টের জন্য। এবার সেই কন্টেন্টের যে 3-4টা প্রশ্ন আপনি কপি করে রাখলেন, এখন সেই কন্টেন্ট লেখা শুরু করবেন। কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে সাবহেডিং গুলোকে বা যে পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্টের ক্ষেত্রে, সেই পয়েন্ট গুলোকে লিখে ফেলবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে পিপল অলসো আস্ক থেকে আপনি যে কোশ্চেন গুলোকে নিছিলেন, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন। তাহলে কি হচ্ছে দেখেন, গুগল মানুষকে যে সাজেশন গুলো দিচ্ছে এই রিলেটেড, এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার যখন কেউ দিচ্ছে, তাহলে কি হয় দেখেন, আপনাকে গুগল এই রিলেটেড প্রশ্ন মানুষজন কি কি করে এই কিওয়ার্ডের পাশাপাশি তার একটা সাজেশন আপনাকে দিছিল। আপনি সেই সাজেশন থেকেই প্রশ্নগুলো নিয়ে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনার কন্টেন্টের মধ্যে। তাহলে দেখেন গুগলের কাছে কিন্তু আপনার প্রায়োরিটি সবার আগে, কেননা মানুষ যেগুলোর প্রশ্ন করে আপনি তারই অ্যান্সার দিয়ে দিচ্ছেন গুগলের কথা মতো। তাহলে আপনার কন্টেন্টের, এটা কি স্যার কন্টেন্টের ভিতরে ভিতরে দিয়ে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্টের ভিতরেই দিয়ে দিবেন। ওকে স্যার। তাহলে কি হবে, আপনি গুগলের থেকে একটা প্রায়োরিটি পাবেন এক্সট্রা লেভেলের। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার কন্টেন্টের মধ্যে কোনো টেবিল, চার্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে উম, কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেয়া যায় কিনা, সেগুলো আপনাকে দেখতে হবে। মানে একটা টেবিল করা যায় কিনা, সহজ কথায় আপনার কন্টেন্টের মধ্যে একটা টেবিল করা যায় কিনা। যেমন হচ্ছে দেখেন, এখানে যে সাইজ এন্ড ওয়েট দেয়া আছে, তাই না, এই সাইজ এন্ড ওয়েটের মধ্যে আপনার যদি ধরেন 10টা ল্যাপটপ নিয়ে আপনি কথা বলে থাকেন, তাহলে সেই 10টা ল্যাপটপের মডেল নাম্বার দিয়ে পাশে যদি আপনি সাইজ আর ওয়েটের ডিটেল গুলো দিয়ে দেন একটা টেবিলের মতো করে, তাহলে কিন্তু খুব ইজিলি এই জিনিসটা আপনি ফুটিয়ে তুলতে পারতেছেন। মানে একটা টেবিলের মধ্যেই সবকিছু দেখতে পাচ্ছে, তাকে বারবার আর অন্য প্রত্যেকটা মডেল আলাদা আলাদা করে পড়তে হবে না। ঠিক আছে। তাহলে স্যার ভিজিবিজি বেশি হয়ে যাবে না স্যার পেজে? না, এগুলো সুন্দর করে করা যায়, যেমন আমরা ওই যে ইসে দেখছিলাম না, দেখেন এই যে এইটার মধ্যে যদি আমি আসি, দেখেন এই যে একটা টেবিল করছে না তারা,
এটাও কিন্তু একটা টেবিল। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এরকম একটা টেবিল করা যায় কিনা সেটা আপনি দেখবেন। আচ্ছা। তারপরে আপনাকে যেটা করতে হবে, আর্টিকেলটা যখনই মোটামুটি কভার হয়ে যাবে, তখন আপনার ফিচার স্নিপেটের জন্য কিছু প্যারাগ্রাফ লিখবেন। এখন এই ফিচার স্নিপেটটা কি? ফিচার স্নিপেট হচ্ছে আপনি যখন কোনো কিছু লিখে এক্সাক্ট সার্চ রেজাল্টটা পেতে চান। যেমন ধরেন আমরা যখন এখানে লিখতেছি যে সালমান খান এজ, লিখে সার্চ করার পরে এখানে কি আসতেছে? এক্সাক্ট সালমান খানের উত্তর, মানে বয়সের উত্তর আসতেছে না? জি স্যার। এইরকম এক্সাক্ট অ্যান্সার দেওয়ার জন্য আপনি কি করবেন? আপনার ওয়েবসাইটে কিছু কোশ্চেন এরকম ভাবে অ্যাড করবেন। ধরেন এখান থেকে আমি যদি একটু সার্চ করি বেস্ট ব্লেন্ডার ফর আইস অ্যান্ড ফ্রোজেন ফ্রুট, দেখেন এইখানে একটা সেকশন আসছে প্রথমে যে দ্য 12 বেস্ট ব্লেন্ডার ফর ক্র্যাশিং আইস অ্যান্ড ফ্রোজেন ড্রিঙ্কস। এই ওয়েবসাইটটা কিন্তু এক্স্যাক্টলি র্যাঙ্কে আসে নাই, এই র্যাঙ্কে আসছে কিসের উপরে? অ্যাবাউট ফিচার স্নিপেটস এর মাধ্যমে। এই সেকশনটাকে বলা হয় ফিচার স্নিপেটস, যেখানে এক্সাক্ট কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া হয়। তো এরকম একটা ফিচার স্নিপেটের জন্য আমাদের কি করতে হবে? আলাদাভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেটা খুবই শর্ট হবে, 60 থেকে 65 শব্দের মধ্যে। এখানে আপনি কি করবেন? যেই কিওয়ার্ডটাকে টার্গেট করতেছেন সেটার এক্সাক্ট উত্তরটাকে দিয়ে দিবেন। যেমন আমার কিওয়ার্ডটা ছিল কি? বেস্ট কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম। এইটা দিয়ে এর কোশ্চেনটার অ্যান্সার দিব আমি শর্টে, যে হেয়ার ইজ দ্য টপ 10 বেস্ট কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম, লিখে আমি কিছু কম্পিউটারের মডেল নাম্বার আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, যাতে এক্সাক্ট অ্যান্সার গুলো পায়। তারপর ডিটেলস পরে আপনার ওয়েবসাইটে যে পড়ে নিবে। তো এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি কি করবেন? যদি আপনার লিস্ট আইটেম থাকে তাহলে সেটা লিস্ট করবেন, মানে যেটা আমি বললাম যে 10টা ল্যাপটপের মডেল আপনি দিয়ে দিলেন। প্রথম প্যারাগ্রাফ বা ইন্ট্রোর পরে আলাদা আলাদা করে আপনার ফিচার স্নিপেটের জন্য প্যারাগ্রাফ অথবা লিস্ট আইটেমটা বসাবেন। প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে আপনি কি করবেন? প্যারাগ্রাফের বা ইন্ট্রোর পরে আপনি আলাদা আলাদা করে ফিচার স্নিপেটের জন্য প্যারাগ্রাফ অথবা লিস্ট আইটেমটা বসায় দিবেন। আবার বোল্ড করে স্ট্রংও করে দিতে পারেন, যেহেতু বোল্ড করলে ওটা হাইলাইট হয় বেশি, তাই আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন যাতে গুগল এটাকে একটু এক্সট্রা প্রায়োরিটি দেয়। এইবার আপনি শুধু কিওয়ার্ড দিয়ে অথবা রাইটার যা দেয় সেটাই আপনি পোস্ট করে দিবেন বা হচ্ছে টাইটেল হিসাবে ফাইনাল করে দিবেন, এরকম কিছু করবেন না। যেটা আমি বললাম যে আপনার যে কন্টেন্ট রাইটার সে আপনাকে যে ইনফরমেশন দিবে আপনি শুধুমাত্র সেগুলো দিয়েই কাজ চালায় দিবেন না, যে কন্টেন্ট রাইটার যা দিছে আমি সেটাকে নিয়েই কপি করে পাবলিশ করে দিলাম। এটাও করা যাবে না। আপনাকে কি করতে হবে? আপনি যে কিওয়ার্ডটা বা যে টাইটেলটাকে পাবলিশ করবেন বলে ফাইনাল করবেন, সেটার পিছনে আপনি কি করবেন? 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করবেন। যেমন টাইটেলটাতে কিওয়ার্ডটা ঠিক রাখবেন, তারপরে হচ্ছে টাইটেলে আর কি কি অ্যাড করলে একটু ভালো লাগবে সেটা চিন্তা করবেন। চিন্তা করে কোন ধরনের নাম্বার বা সমস্যার কথা টেকনিক্যালি ঢুকায় দিয়ে মানে ঢুকিয়ে দেওয়া যায় কিনা সেটাও একটু খেয়াল রাখবেন। যেমন এখানে যেমন আছে কি আমার বেস্ট কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম, এখন এটাকে যদি আমি একটু এডিট করি, যেমন বেস্ট, এখানে যদি আমি একটু শুরুতে বা মিডিলে যদি দিয়ে দেই বেস্ট টপ 10 কম্পিউটার। বেস্ট টপ 10 কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম ইন 2022, তাহলে দেখেন এখানে এটা আগেরটার তুলনায় আর একটু বেশি এক্সাক্ট ম্যাচ হয়ে যাচ্ছে না আমাদের জন্য, যেটা আমাদের জন্য আমাদের ভিজিটরদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে।
যেখানে আসলে কি রিলেটেড কথা বলা আছে। বেস্ট টপ 10 কম্পিউটার ফর ওয়ার্কিং ফ্রম হোম। ঠিক আছে, যেমন দেখেন এরা টাইটেলটাকে মডিফাই করার জন্য কি করছে, বেস্ট ল্যাপটপ ফর ওয়ার্কিং ফ্রম হোম অ্যান্ড রিমোটলি ইন 2022 এরকম ভাবে লিখছে। তো আমরাও চাইলে আমাদের কন্টেন্টটাকে সাজানোর জন্য বা টাইটেলটাকে সাজানোর জন্য এরকম ভাবেও আমরা টাইটেলটাকে জেনারেট করব। তারপরে আমাকে যে জিনিসটা করতে হবে, কন্টেন্টটা পাবলিশ করার আগে আপনাকে অবশ্যই নিজেকে নিজের প্রশ্ন করতে হবে যে এই কন্টেন্টটা আপনি যেই কিওয়ার্ডের উপর টার্গেট করে লিখছেন, নিজেকে ওই ভিজিটরের জায়গায় বসাবেন। ভিজিটরের জায়গায় বসায় আপনি কন্টেন্টটাকে বারবার পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন যে আপনি যে সমস্যার কারণে কন্টেন্টটা পাবলিশ করতেছেন, মনে করবেন আপনি সেই সমস্যাটা নিজের জন্যই খুঁজতেছেন, মানে সমস্যার সমাধানটা। এখন সেটা আপনি খুঁজে পাচ্ছেন কিনা আর্টিকেলটা পড়ে আপনি সেটা দেখে নিবেন যে আপনি যে প্রবলেমের জন্য সলিউশন খুঁজতেছেন সেই প্রবলেমটার এক্সাক্ট সলিউশন আপনি পাচ্ছেন কিনা এই কন্টেন্টটার মাধ্যমে। যদি আপনার উত্তর হ্যাঁ হয় যে না আমি এই কন্টেন্টটা পড়ে আমি আমার কন্টেন্টের সব ডিটেলস পেয়ে যাচ্ছি, তাহলে আপনি কি করতে পারেন, কন্টেন্টটাকে পাবলিশ করে দিবেন। আর কোনো কোশ্চেন দ্বিতীয়বার নিজেকে করতে হবে না। এখন ব্যাপার হচ্ছে এই কন্টেন্টটা তো লিখলেন, এখন যারা ইংরেজি পারেন না বা হচ্ছে ইংরেজিতে কন্টেন্ট লিখতে প্রবলেম হবে তারা কি করবে? সব রুলস গুলোই তো বুঝলাম যে এই রুলস গুলো আমাকে ফলো করতে হবে, এই স্টেপ গুলো ফলো করলে আমি খুব সুন্দরভাবে কন্টেন্টটাকে লিখতে পারবো। তাহলে এখন আপনি কি করবেন, এটা লেখা শুরু করবেন কিভাবে? এর জন্য একটা বাংলাদেশি নিনজা টেকনিক বলতে পারেন, ঠিক আছে, যেটা বেসিক্যালি অনেকেই ফলো করে। তো এটাকে আপনি কি করতে পারেন, সরাসরি আপনি বাংলায় লিখতে পারেন। চলে যাবেন বিং ট্রান্সলেটরে। কোথায়? বিং ট্রান্সলেটরে চলে যাবেন। আমি ফ্রি টুলস গুলো বলতেছি। আর এদিক থেকে আপনি গ্রামারলিটাকে ব্যবহার করবেন। তো এই বিং ট্রান্সলেটর ওপেন করার পরে আপনি যেটা করবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে করে দিবেন ইংলিশ। আপনি যে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে যাচ্ছেন ইংলিশ করে দিয়ে আপনি এখানে বাংলায় আপনার কন্টেন্টটাকে ওইভাবে লিখবেন। আমরা যে গাইডলাইন দেখলাম এতক্ষণ, সেই গাইডলাইন অনুযায়ী বাংলায় লিখবেন। আপনি এখানে বাংলায় লিখবেন। ধরেন আমি এখান থেকে একটা কন্টেন্ট নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য, যাতে ইজিলি আপনারা একটু বুঝতে পারেন। ধরেন এখান থেকে এটুকু আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি একটু ট্রান্সলেট করে নিই ইংলিশ টু বাংলা। ট্রান্সলেট করার পরে এখান থেকে আমি কি করলাম, এটাকে কপি করে নিলাম, কপি করে এটাকে ঘুরাই দিই। দেখেন এখানে আপনি যখন এই বাংলাগুলো লিখবেন আপনার এই জিনিসটা কিন্তু ট্রান্সলেট হয়ে ইংলিশে হয়ে যাবে। ইংলিশে হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এইটাকে কপি করে নিবেন, এই লেখাটাকে কপি করে নিয়ে আপনি চলে আসবেন গ্রামারলিতে। গ্রামারলিতে আসার পরে আপনাকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনার যে গোলটা থাকবে সেই গোলটাকে আপনি সেট করবেন। গোলটাকে দিবেন নলেজেবল, দেন
ফর্মালিটিতে দিবেন ন্যাচারাল, ডোমেইনে জেনারেল ডোমেইনে রাখবেন, টোন রাখবেন হচ্ছে ন্যাচারাল, কনফিডেন্ট, ফ্রেন্ডলি, অপটিমাইস্টিক, এটাকে রাখবেন। দেন আপনি এটাকে ইনফর্ম হিসাবে রাখবেন বা ডিসক্রাইব হিসাবে রাখবেন, দিয়ে আপনি ডানে ক্লিক করবেন। তারপরে আপনার এই কন্টেন্টে যেসব প্রবলেম গুলো ধরা পড়বে সেগুলো এখানে আপনাকে বলে দিবে, আপনি এখান থেকে সেগুলোকে জাস্ট ফিক্সড করে নেবেন। প্যাসিভ ভয়েস, এটাকে আমি ডিলিট করে দিলাম। দেন অ্যাড ট্রান্সলেশন ফেজ, হার্ম, এটাকে আমরা টু বি হার্মফুল টু, এটাকে আমরা শুধু হার্ম করে দিলাম। এখানে ন্যাচারালির জায়গায় সো ন্যাচারালি করে দিলে ভালো হবে, সেটা করে দিলাম। এটাকেও করে দিলাম। এটাকে আমরা আবার ঠিক করলাম। প্যাসিভ ভয়েস, এটাকে ডিলিট করে দিই। থ্রু, এটাকে আমরা একটা কমা দিয়ে দিলাম। দেন এখান থেকে ক্যাপাসিটিটাকে আমরা ঠিক করে দেই, অল আমি রিমুভ করে দিলাম, এন্ড একটা কমা দিলাম। এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। দেখেন এবার আমার কি হচ্ছে, আমার এখানে যতগুলো প্রবলেম ছিল আমি কিন্তু ফিক্স করে নিচ্ছি। খুব ইজিলি কিন্তু বাংলা থেকে আমি ইংলিশে ট্রান্সলেট করে নিলাম আমার কন্টেন্টটাকে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা চাইলে আমার কন্টেন্টটাকে খুব ইজিলি লিখে নিতে পারি। এখন কন্টেন্ট লেখার আরো কিছু ওয়ে আছে, যেমন আর্টিকেল রিরাইটার কিছু টুলস আছে। আপনি যদি এখানে সার্চ করেন স্মল এসইও টুলস, স্মল এসইও টুলস এর মধ্যে যে আপনি এখানে আর্টিকেল রিরাইটার নামের একটা আর্টিকেল রিরাইটার আছে, সেটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আপনি আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে কন্টেন্ট গুলোকে কিছু কিছু অংশ কপি করে নিয়ে একটা ওয়ার্ড ফাইলে নিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি এটাকে আপনি একটা ওয়ার্ড ফাইলে নিয়ে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে দেখেন ওয়ার্ড ফাইলে দেন বা যেভাবে দেন, আমি এখানে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জিনিসটা, এটা তো আমি একজন কম্পিটিটরের থেকে হুবহু কপি করে নিয়ে আসছি, তাই না? এখন এটাকে আমি আবার একটু রিরাইটে ক্লিক করি, আর্টিকেল রিরাইটারে আমি ক্লিক করলাম, দেখেন এটা রিরাইট হচ্ছে। রিরাইটার দিয়ে আমি কি করলাম, এই জিনিসটাকে রিরাইট করে ফেললাম। এখন দেখেন আমি এখান থেকে চেক প্লাগারিজমে ক্লিক করি, যে জিনিসটা যে হুবহু কপি হওয়া আছে কিনা সেটা আমি দেখব। চেক প্লাগারিজমে দিলাম, এটা একটু লোডিং নিচ্ছে। এখান থেকে আমি আই এম নট রোবটে দিয়ে দিব। চেক প্লাগারিজম, আই এম নট রোবট। দেখেন এটাকে চেক করতেছে। স্যার আজকে আপনার অনেকবার রোবট বলতেছে। আজকে আরো কম বলতেছে, আমাকে সবসময় রোবট বলে। বাহ, এ ভাইয়া,
ভাইয়া, ইসমাইল ভাই আর কিছু কইলো? ইসমাইল ভাই, ওই আপনার সাথে কথা কর পরে আমি ওই এটারে আবার ফোন দিছিলাম, দেওয়ার পরেও আমারে কচ্ছে ভাই গাড়ি তো রেগুলারই ঢুকতিছে, এখন আপনারে তো দিতে পারতেছি না, আপনার সিরিয়াল অনুযায়ী আপনারে দেয়া হবে। 18টা না, 23 নম্বরে। 23 নম্বর, এখন ওই যে আবার 2 দিন লেট করে টাকা দিছি, গাড়ি ধরে 3টা 4টা করে একদিন পর একদিন ঢুকতিছে বলে। কয় ভাই গাড়ি তো ঢুকতিছে, কিন্তু আপনারা তো দিতে পারতেছি না, আপনার সিরিয়াল অনুযায়ী চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। মিটিং কি ক্লোজ হয়ে গেছিল? না স্যার। না স্যার। আমার এখানে শো করলো যে আমার মিটিংটা ক্লোজ হয়ে গেছে, সাইন আউট করায় দিল আমাকে, অন্য কেউ লগ ইন করছে জুম মিটিং এ তাই। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের যে টোটাল কন্টেন্টটা, সেই কন্টেন্টটা কিন্তু 100% ইউনিক চলে আসছে। কিভাবে? রিরাইট করার পরে। ঠিক আছে, এটা কিন্তু রিরাইট করার পরে 100% ইউনিক চলে আসছে। এখন আমরা যদি অন্য কারোর কন্টেন্টও চাইলে কিন্তু এভাবে আমরা চাইলে রিরাইট করেও এই জিনিসটা প্লাগারিজম চেক করে একটু পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা এটাকেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, অ্যাজ এ বিগিনার হিসেবে যদি বাজেটে প্রবলেম থাকে তবে এটা ব্যবহার না করাই সব থেকে ভালো, এটা ব্যবহার না করা সব থেকে ভালো। ঠিক আছে, তারপরে আমাদের আরো কিছু জিনিস আছে, আরো কিছু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা কন্টেন্টটা খুব ইজিলি লিখতে পারি। যেমন রোবট দিয়েও আমরা লেখাতে পারি, যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কন্টেন্ট আমরা বলে থাকি, এআই সফটওয়্যারের মাধ্যমে। এখন এই এআই সফটওয়্যার গুলোর মাধ্যমে অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন ওয়ার্ড এআই, নিশেস, তারপরে হচ্ছে সব থেকে জনপ্রিয় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কনভার্সন এআই, তারপরে জার্ভিস, জার্ভিস এআই রাইটার, জার্ভিস এআই রাইটার, এটাকে দিয়েও আপনারা লিখতে পারেন। ঠিক আছে, এই জার্ভিস দিয়ে আপনারা লিখতে পারেন, তবে এটাকে আপনার কিনতে হবে। এখন আপনি যদি কিনতে না চান তাহলে ভাড়ায় নিতে পারেন এই যে গ্রুপ বাই টুলস এর মাধ্যমে, যেটা দিয়ে আপনি খুব সহজেই অরিজিনাল কন্টেন্ট গুলো লিখতে পারবেন এই জার্ভিসের সাহায্যে। ঠিক আছে, আপনি খুব ইজিলি কন্টেন্ট লিখতে পারবেন। এটা হচ্ছে একটা রোবোটিক সফটওয়্যার যেখানে আপনি কি লিখতে চাচ্ছেন সেটা বলবেন, বাকিটা হচ্ছে কন্টেন্ট রাইটাররা লিখে দিবে। এই যে এখানে দেখেন বলা হচ্ছে আপনি যে জিনিসগুলো লিখতে চান সেটা এখানে বললে এরকম ভাবে সাইডে টেমপ্লেটে কন্টেন্ট লেখা থাকবে। ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট খুব ইজিলি লিখে নিতে পারবেন। আপনারা চাইলে ডিজিটাভিশন থেকেও এই জার্ভিসের অ্যাক্সেস নিয়ে নিতে পারেন, সেটার মাধ্যমে আপনি প্রতি মাসে 3000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে, 30,000 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারবেন। তো প্রতি মাসে 30,000 ওয়ার্ডের কন্টেন্ট পাবলিশ করলে দ্যাটস এনাফ ফর নিউ ওয়েবসাইট। মানে আপনি অ্যারাউন্ড যদি 3,000 করেও একটা কন্টেন্ট লিখেন 3,000 ওয়ার্ডের, তাহলেও আপনার হয়ে যাচ্ছে অ্যারাউন্ড 10টা কন্টেন্ট। তো 10টা কন্টেন্ট যদি প্রতি মাসে আপলোড করেন একটা ওয়েবসাইটে, বিগিনারদের ওয়েবসাইটে, তাহলে সেটা মানে কোয়াইট এনাফ।
বিগিনারের জন্য এটা যথেষ্ট পরিমাণ। এরকম ভাবে আপনারা চাইলে কন্টেন্টটাকে কিন্তু খুব ইজিলি লিখতে পারেন। ঠিক আছে? বাট ভাইয়া যদি মানে নিজের থেকে ডেভেলপ করতে ট্রাই করি যে কন্টেন্ট রাইটিং এর স্কিলটা, তাহলে ওইটা কিভাবে করব? তাহলে আপনাকে অবশ্যই এই গাইডলাইনটাকে ফলো করতে হবে। এখানে যে গাইডলাইনটা বলা আছে, এই 8টা গাইডলাইন যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার কন্টেন্টটা সব থেকে বেটার অপটিমাইজ থাকবে, এসইও অপটিমাইজ থাকবে আপনার কন্টেন্টটা। আমাদের একটা বড় সেক্টর আছে যারা আমরা হচ্ছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি। আমাদের অধিকাংশ, ধরেন আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাতে আমরা 1005 জন মেম্বার আছি। কতজন? 1005 জন, অল ওভার বাংলাদেশ থেকে। ইভেন বাংলাদেশের বাইরেরও অনেকেই আছে। ইভেন বাংলাদেশের বাইরেও পুরো ওয়ার্ল্ড ওয়াইজ আমরা 1005 জন আছি মাত্র, 1005 জন সামথিং। তো তাদের মধ্যে এই 1005 জনের মধ্যে 990 জনই আছি যারা আমরা এই রুলস গুলো ফলো করি, এই 8টা রুলস। আমরা সবাই এই রুলসটাই ফলো করে থাকি আমাদের কন্টেন্টের ক্ষেত্রে। আর আলহামদুলিল্লাহ এই রুলস গুলো ফলো করেই এখনো পর্যন্ত সবার ওয়েবসাইটে র্যাঙ্কে আছে বা র্যাঙ্কে আসতেছে। ঠিক আছে? অনেকের তো ইনশাল্লাহ চলেও আসবে। তো এই রুলস গুলোই আমরা ফলো করে থাকি। এগুলো ফলো করে যদি আপনি একটা কন্টেন্ট লিখতে পারেন, তাহলে বাকি জিনিসগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। গ্রামাটিক্যাল প্রবলেমের জন্য আপনি গ্রামারলির হেল্প নিতে পারেন। গ্রামারলি দিয়ে আপনি গ্রামাটিক্যাল প্রবলেম গুলোকে সলভ করে নেবেন খুব ইজিলি। স্যার একজন না ডিজিটাল ভাইয়া, আমি মার্কেটারের বলতেছি যে কখনো কখনো হয় না একটু ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে হয়, যে মানে লিখছি ঠিকই কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভালো দেখাচ্ছে না, হ্যাঁ, সেটা ঠিক তখন করার জন্যই তো এই যে এ আছে তো। ধরেন এখানে যেটা আছে, আমি এখানে, সরি, এখানে আমি একটা কন্টেন্ট নিয়ে আসি এখান থেকে। এই কন্টেন্টটাকে যদি আমি এনে গ্রামারলিতে দিই, দেখেন এখানে কোনো ফ্রেজ যদি রিরাইটও করা লাগে, দেখেন এখানে বলতেছে যে এখানে ন্যাচারালি, শুধু ন্যাচারালি দিলে ভালো হয় না, এখানে সো ন্যাচারালি এখানে দিতে হবে। কোন লেখার পরে কোন লেখাটা যোগ করলে ভালো হবে এখানে বলে দিচ্ছে। ও রিরাইটও করে দেয়। ঠিক আছে? ইউজারদের যেন পড়তে সাহায্য হয় বা সহজ হয়, সেই কারণে ও রিরাইটও করে দিবে আপনার সবকিছু। মানে ওকে আপনার লেখার ধরনও চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে? আরেকজন কি কোশ্চেন করলেন? স্যার একজন ডিজিটাল মার্কেটার হওয়ার ক্ষেত্রে স্যার কন্টেন্ট লেখাটা আপনার আয়ত্ত করাটা কতটুকু জরুরি স্যার? না, আপনার যদি ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যদি কাজ করেন, কন্টেন্ট লেখা আয়ত্তে আনা জরুরি না, কিন্তু কন্টেন্ট অপটিমাইজ করা অবশ্যই জরুরি। এখন কন্টেন্ট অপটিমাইজ করতে গেলে আপনাকে এই 8টা রুলস মুখস্থই রাখতে হবে। ধরেন একজন কন্টেন্ট রাইটার আপনাকে একটা কন্টেন্ট দিল, আপনি কারোর ওয়েবসাইটের হয়ে কাজ করতেছেন, আপনি আমার ওয়েবসাইটের হয়ে কাজ করতেছেন। এখন আমি আপনাকে বললাম আমার একটা কিওয়ার্ড রিসার্চ করে দিছো, তো এই কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে আমি হচ্ছে একটা কন্টেন্ট লেখাইছি, এখন এই কন্টেন্টটাকে আমি পাবলিশ করব। এখন আপনার কাছে দিলাম পাবলিশ করতে, আপনি কোনো কিছু চেক না করে হুট করে পাবলিশ করে দিলেন। এখন পাবলিশ করে দেওয়ার পরে দায়িত্ব তো আপনারই এই কন্টেন্টটাকে র্যাঙ্কে নিয়ে আসা, তাই না? জি স্যার। এখন আমি আপনাকে বললাম যে আমার কন্টেন্ট তো তোমাকে দিছি, আমার ওয়েবসাইট র্যাঙ্কে কেন আসে না? তখন আপনি যদি বলেন তোমার কন্টেন্টে এই এই প্রবলেম আছে, বা এই প্রবলেম গুলো আছে বলতে হলেও তো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, যে একটা কন্টেন্ট কিভাবে অপটিমাইজ থাকে, তাই না? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে কন্টেন্ট রাইটিং আপনি নিজে না করেন, আপনাকে অন্তত জানতে হবে যে কিভাবে করে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ম্যাম কি কোশ্চেন করতেছিলেন আবার?
না আমি বলতেছিলাম যে কন্টেন্ট রাইটারকে যদি দেই মানে কন্টেন্ট লিখতে, তাহলে মানে তাকে কি কিওয়ার্ড গুলা দিয়ে দিতে হবে আগে থেকে? হ্যাঁ, কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হয় তাকে। আপনি কিন্তু কিওয়ার্ড আমি রিসার্চ, মানে নিজেরটা নিজে লেখাই প্রিফার করতেছিলাম, চিন্তা করতেছিলাম যে নিজে ডেভেলপ করবো, কারণ মানে আমার তো এমনি রাইটিং করতে ভালো লাগে, তো এটার জন্য আর কি। হ্যাঁ তাহলে আরো ভালো। আপনি কিওয়ার্ডের উপর বেস করে লিখবেন, 1.2% রেশিও বজায় রেখে আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট লিখবেন। মানে ওই কিওয়ার্ড গুলা যেন আর কি কন্টেন্টের মধ্যে বারবার রিপিটেডলি মানে ওগুলা থাকে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। তবে সেই রিপিটেডলি থাকারও লিমিট আছে, ম্যাক্সিমাম কতবার? ভুলে গেছি ভাই, আমি লিখে রাখছিলাম। 1.2%, ম্যাক্সিমাম। 1000 ওয়ার্ডে আপনি 12 বার ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ, ওটা ম্যাক্সিমাম। ওকে ভাই। এর বেশি লিখলে ওভার অপটিমাইজড হয়ে যাবে, ওভার অপটিমাইজড হওয়ার কারণে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক ফল করবে। ব্যাপারটা এমন। আর কত ভেজাল স্যার, বেশি করলেও দোষ, কম করলেও দোষ। সেটাই বললাম যে আপনি ল্যান্ডমাইনের উপরে পা রাখছেন। এখন আপনি একটু জোরে পাড়া দিলেও আপনার বোমটা ব্লাস্ট হয়ে যাচ্ছে, আবার পা উঠায় নিলেও বোমটা ব্লাস্ট হয়ে যাচ্ছে। একদম মিডিলে রাখতে হবে আপনাকে, প্রেসারটা একদম সমান সমান রাখতে হবে। তো ভাইয়া মানে রেঞ্জটা কি মানে 1.2%ই হতে হবে নাকি কত থেকে কত, মানে এরকম কোনো রেঞ্জ আছে? বেসিক্যালি আমরা, এটা হচ্ছে আপনার কন্টেন্টের ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা বেসিক্যালি যারা রেগুলার, যারা আমরা কন্টেন্ট গুলো লেখাই বা হচ্ছে আমরা যারা এসইওর কাজ করি, আমরা এটা রেশিও রাখি হচ্ছে 0.6 to 0.8 এরকম এর মধ্যে। ওকে ভাই। ঠিক আছে, সর্বোচ্চ ম্যাক্সিমাম আমরা 1 পয়েন্ট ইউজ করি, এর উপরে যাই না কখনো, মানে 1.2% পর্যন্ত আমরা যাই না, ম্যাক্সিমাম 1%এই রাখি। আর 0.6 এর নিচেও নামি না, 0.6%-এর নিচেও আমরা নামি না, এই রেশিওটা আমরা বজায় রাখি। 0.6 হলে বেজ লেভেল না স্যার? হ্যাঁ, বেজ লেভেল হচ্ছে 0.6। আর আরেকটা জিনিস ভাইয়া, মানে কম্পিটিটরদের কন্টেন্ট গুলো এতবার কেন দেখতে হবে? আইডিয়া জেনারেট করার জন্য, যে তারা আসলে কেমন কন্টেন্ট গুলো লিখছে, কি কি প্রোডাক্টের লিখছে, সে তার কন্টেন্টে কি কি জিনিস তুলে ধরছে, তার থেকে যদি দুই একটা স্টেপ আপনি বেশি ফলো করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্ক করা কে ঠেকায়। জি ভাই, বুঝতে স্যার পারছি। তাহলে তো স্যার প্রতিনিয়ত স্যার যুদ্ধ করতে হবে স্যার র্যাঙ্ক থাকার জন্য। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। আমাদের ডিজিটাল মার্কেটারদের কাজ কখনো শেষ হয় না খালি এই একটা কারণে, শুধুমাত্র র্যাঙ্ক করে আছেন, যে কোনো সময় র্যাঙ্ক ফল করতে পারে, এর জন্য ডিজিটাল মার্কেটারকে অলওয়েজ হায়ার করে রাখতে হবে। রাতে ঘুমাইছেন, সকালে উঠে দেখবেন গুগল আপডেট দিছে, আপনার সাইট র্যাঙ্ক ফল করছে। এখন ডিজিটাল মার্কেটার কই আছে তাহলে কি খুঁজে স্যার বেড়ান। না ঘুমায় থাকবো? না ঘুমায় হ্যাঁ, থাকবেন? দেখতেছি মাথার উপরে দিয়ে যেতেছে। ডিজিটাল মার্কেটারদের চাহিদা কমে নাই একটা কারণেই ম্যাম, বুঝছেন? গ্রাফিক ডিজাইনারদের কি হয়, গ্রাফিক্স এর কাজ শেষ তো শেষ, আপনি একটা ব্যানার ডিজাইন করাইছেন ওই পর্যন্তই, ওই ব্যানার দিয়ে আপনি 6 মাসও চলতে পারবেন। বা ডিজিটাল মার্কেটারকে আপনি 6 ঘন্টার জন্য ছেড়ে দিবেন, তারপরে এসে দেখবেন কিছু না কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তখন আবার তাকে লাগবে। জি স্যার, এখন অনেক বেশি দেখা যাচ্ছে। মেবি আমি গতকালকেই মানে ইনস্টাগ্রামে যখন স্ক্রোল করতেছি 4টা পোস্ট পাইছি এরকম যে ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে তারা। 10 মিনিটের মধ্যে 4টা পোস্ট আসছে হিউজ নিউজ ফিডে। পরিমাণে হায়ার করতেছে ডিজিটাল মার্কেটারদের। আমার মেইল যদি আপনাকে দেখাই, আপনারাও পাগল হয়ে যাবেন, আমাকে রেগুলার 10-15টা মেইল আসে আমার কাছে। আর লোকালি যত ফোন আসে তা তো ফোনে আছে, প্রায় জায়গা থেকে ফোন দেয়। আর আমরা কোনটা বেশি প্রেফার করব, লোকালি নাকি ওয়েবসাইট?
মানে ওই যে আমি বেসিক্যালি এক একজনের হচ্ছে এক একটা পছন্দ। আমার যেরকম শুরুর দিকে পছন্দ ছিল ফ্রিল্যান্সিং, শুরুর দিকে আমি বাইরের ক্লায়েন্টদের কাজ করতাম। তো সেক্ষেত্রে হতো কি যে জব সেক্টর গুলোতে যে আমি তেমন পোর্টফোলিও শো করতে পারতাম না বা পরিচিতি ছিল না খুব একটা। ঠিক আছে, আপনার যদি পরিচিতির নেশা থাকে, যেমন আপনাকে লোকজন চিনুক জানুক এটা আপনি চান, তাহলে আপনি লোকালি আপনার কাজ করতে হবে। যেমন তাহলে কি বিগিনার হিসেবে লোকালি কাজ করাটা বেটার ফ্রিল্যান্সিং এর চেয়ে? লোকালি না, লোকালির থেকে আমার মতে হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবেই প্রথমে কাজ করা বেটার। তাহলে আপনি ভ্যারিয়েশন পাবেন কাজে, আপনি বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ পাবেন ফ্রিল্যান্সার হিসেবে। তখন কি হবে, আপনার আহ, যে জিনিসগুলো আপনি শিখছেন সেই জিনিসগুলো আপনি ঝালাই করতে পারবেন, নতুন নতুন জিনিস শিখতে পারবেন। বাট লোকালি যখন আপনি কাজ করবেন, কাজ ওই রেগুলার যা তাই, কোনো নতুনত্ব নাই। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং বলতে বোঝাই শুধু ফেসবুকে বুস্ট করা, আর কিচ্ছু না। রেগুলার মনে হয় 200 ফোন আছে, মানে ফেসবুকে বুস্ট করতে হবে, ফেসবুকে বুস্ট করতে হবে, ফেসবুকে বুস্ট করতে হবে, রেগুলার। আজকে সকালেও 3জন ফোন দিছে, 3জনকে রিজেক্ট করে দিছে। স্যার আমি অলরেডি 2-3টা পাইও গেছি স্যার। কিসের? তুই যে ফেসবুক বুস্ট করে দিতে পারবি দোস্ত, ফেসবুক বুস্ট করে দিতে পারবি? আমি না দোস্ত, আমি এই কাজ করি না। এগুলোও করবেন, সামনে আপনারাই করবেন। তাহলে তো স্যার ভালোই হয়েছে। কাজগুলো ধরেন, করা শুরু করেন, কি পারবেন না, সব পারবেন। পোস্ট করতে দিছিলাম, আমার পেজটারে দিতে একদম শেষ করে যারা দিছিলাম। কোনো কিছুই শেষ হবে না, এগুলোও শেষ করা যায়। কিভাবে জানেন? ওরা ফ্রি ক্রেডিট ইউজ করে, যাতে করে আপনার পেজের ক্ষতি হবে পরবর্তী। স্যার একদম রেস্ট্রিক্টেড করে দিছে আমাকে, এখন আর হচ্ছে কিছুই করতে পারতেছি না। স্যার কেন? আমার কোনো একটা অ্যাডভান্স বড় দেওয়া আপুর যায় পেজ ছিল, ওনারটা আপনার আগে। পেজের নাম কি? পেজে আমাকে অ্যাডমিন করে দিয়েন, আমি ঠিক করে দিব না, সমস্যা নেই।